ঢুকতে পারলাম। এই মুহূর্তে যারা ক্লাসে আসো এবং যারা পরবর্তী ক্লাসটা দেখবে সবাইকে স্বাগত জানাচ্ছি। শরণখোলা সরকারি কলেজের প্রত্যেক শিক্ষক চেষ্টা করছেন তাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের এই করোনাকালীন সময়ের ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। এখন তোমরা যদি এই ক্লাসগুলো দেখো, একটু সমস্যা হচ্ছে, কথা অনেক সময় বোঝা যায় না, অনেক সময় ভিডিওগুলো দেখা যায় না। তারপরে যতটুকু বুঝতে পারো, বাকি বুঝতে না পারলে আমাদের ইনবক্সে তোমরা জানাবা অথবা মোবাইলে আমাদেরকে ফোন করবে, তাহলে আমরা বিষয়গুলো তোমাদেরকে বলতে পারবো। শরণখোলা গভ কলেজ অনলাইন স্কুল নামে একটা গ্রুপ খোলা হয়েছে, যে গ্রুপে আমরা প্রত্যেক দিন ক্লাস আপলোড দিচ্ছি, ক্লাস নিচ্ছি প্রত্যেকদিন কমপক্ষে 3টে করে। এই জন্য তোমাদের উচিত হবে এখন একটু বেশি করে এমবি কিনে বলে এই ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকা। বিভিন্ন প্যাকেজের আন্ডারে মানে যে তোমরা এমবিগুলো কিনে থাকো, এগুলো কিনে এখন দেখতে পারো। তোমরা ওই অন্য কাজে এমবি খরচ না করে এখানে এমবি খরচ করতে থাকো, যেটা তোমাদের কাজে লাগবে। তো আমি শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ, শরণখোলা সরকারি কলেজ, শরণখোলা বাগেরহাট। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রত্যেক ছাত্রছাত্রী আমার মোবাইল নাম্বার জানে, তা সত্ত্বেও আমি দিয়ে দিয়েছি। যদি প্রয়োজন পড়ে তো আমাকে ফোন করবে। আমার শিক্ষক বাতায়ন আইডি দেওয়া আছে। তোমাদের এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস আমাদের শিক্ষক বাতায়নে আপলোড করা হয়, এই জন্য তোমরা ওখান থেকেও দেখতে পারবে। তাছাড়াও আমাদের যতগুলো ক্লাস আমার পাওয়ার পয়েন্টে ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাস আপলোড দেওয়া আছে। শিক্ষক বাতায়ন থেকে যে কোনো সময় তোমরা দেখে নিতে পারবে। এছাড়া শিক্ষক বাতায়নে তোমাদের সকলে যুক্ত থাকা উচিত, কারণ সারা বাংলাদেশের মনে করেন ওই প্রায় 80% শিক্ষক আমাদের শিক্ষক বাতায়নের সাথে জড়িত। যেন তারা তাদের নিজস্ব মেধা বুদ্ধি দিয়ে যখন যে ক্লাসগুলো ডেভেলপ করেন, সেই ক্লাসগুলো তারা আপলোড করেন। এই জন্য একসাথে আমার ক্লাসও করতে পারছো, সারা বাংলাদেশ সমস্ত সমাজবিজ্ঞান যে শিক্ষক মহোদয় আছেন তাদের ক্লাসও করতে পারছো। এটা তোমাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। তো আমরা আজকে যে বিষয়টা পাঠদান করব, যে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণী, তোমরা এখন নতুন উঠে গেছো, আমরা নতুন দ্বাদশ, তোমরা দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। তোমাদেরকে বলছিলাম দশম, কিন্তু না, আমাদের নবম অধ্যায় এখন কিছু টপিকস বাদ আছে। এই জন্য এই টপিকসগুলো আলোচনা শেষ করে আমরা দশম অধ্যায়ে যাব। আমরা 50 মিনিট ধরে চেষ্টা করব তোমাদেরকে এই ক্লাসটা কন্টিনিউ করার জন্য। তো আমি ক্লাসগুলো সাধারণত নিয়ে থাকি পাওয়ার পয়েন্টে। তোমরা জানো পাওয়ার পয়েন্টে আমি ক্লাস নিয়ে থাকি বেশি, এই জন্য পাওয়ার পয়েন্টের মাধ্যমেই তোমাদের এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তোমরা চেষ্টা করবে এগুলো দেখার এবং দেখে বোঝার এবং স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করবে, যাতে এই লেখা মনে না থাক, যদি ওই টপিক্সটা ওই চিত্রটা মনে থাকে বা যে ভিডিওটা দেখাবো সেটাতে মনে থাকে, ওইটার বেসিকে তুমি কিছু কথা লিখতে পারো পরীক্ষায়, অটোমেটিক পাস করা তোমাদের কি সম্ভব হবে, ভালো মার্ক পাওয়া হয়তো সম্ভব হবে। নিচের চিত্রগুলো দেখো, এই চিত্রগুলো দেখে তোমরা অনুমান করতে পারবা যে আমাদের আজকের আলোচ্য বিষয় কি। আমি কিন্তু এখনো বলিনি যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি হতে যাচ্ছে, আমি কিন্তু এখনো বলি নাই যে আমাদের আজকের আলোচ্য বিষয় কি। চিত্র দেখে অনুমান করতে হবে তোমাকে যে আমাদের আজকের আলোচ্য বিষয় কি হইতে পারে। চিত্রগুলো দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো চাকরি চায়, তো চাকরি কারা চায় এটা তো ভালো করে বোঝো, যে চাকরি কাদের দরকার, কেন দরকার, তাই না? তারপরে দেখো খালি নাই, কি খালি নাই তা তো বুঝছো নিশ্চয়ই যে কি খালি নাই। এটা বোঝা যাচ্ছে যে আমার ছবি দেখেই তোমরা অনুমান করতে পারো আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে। এই জন্য আমি ছবিগুলো নিয়ে এসেছি। ছবিগুলো নিয়ে আসার পিছনে কি আমার উদ্দেশ্য কিন্তু এটা, যে তোমরা যেন ছবি দেখে অনুমান করতে পারো যে আমাদের আলোচ্য বিষয় কি হইতে পারে। এটা ব্রেন স্টর্মিং। তোমরা পরে যারা দেখবে তারাও চিন্তা করবে এটা নিয়ে। দেখো খেয়াল করে, নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে, হয়তো চাকরি চলে গেছে, অথবা চাকরি পাচ্ছে না, বয়স দেখে মনে হচ্ছে চাকরি চলে গেছে, অথবা বেকার, কোনো কাজ কাম নেই। তো বোঝা যাচ্ছে সংসারের চাপ আছে, পরিবারের চাপ, তার উপরে কি করবে সে এখন দিশেহারা। এই জন্য দেখো এই বয়সে মানুষ চোখের পানি ফেলছে। এরপর দেখো প্রফেশনাল বেকার। বুঝতেই পারছো যে লেখাপড়া শিখছে ভালো, কাজ কামও পারে ভালো, কিন্তু কাজ নাই, কাজ পাচ্ছে না। তো বোঝাই যাচ্ছে যে সে প্রফেশনাল বেকার। এবার দেখো আমি শিক্ষিত বেকার, কত কথা এখানে লেখা আছে, ছবিতে কত সুন্দর করে দেওয়া আছে। এই ছবিগুলো জাস্ট মনে রাখতে হবে, আর কিছু না। তোমাদের কাজ হচ্ছে এই ছবিগুলো মনে রাখা। মনে রাখলেই তুমি 2-5 লাইন লিখতে পারবো আশা করা যায়, প্রশ্ন যেভাবে আসুক না কেন। আমরা টপিকসগুলো এমনভাবে সাজানো আলোচনা করবো যাতে প্রশ্ন যেভাবেই আসুক আমরা যেন লিখতে পারি, তাই না? আর এই ছবিগুলো মনে রাখতে হয়। ছবি তো মানুষের অন্তরে বা স্মৃতিতে গেঁথে যায়, মানুষের অন্তরে কিন্তু ছবি গেঁথে যায়। এই জন্য আমি ছবিগুলো নিয়ে আসছি। তো নিশ্চয়ই আজকের পাঠ কি হবে ইতিমধ্যে তোমরা মোটামুটি অনুমান করে ফেলেছো যে আজকের পাঠ কি হইতে পারে, তাই না? দেখো কি হইতে পারে আজকের পাঠ। বাংলাদেশে বেকারত্বের ধারণা এবং বেকারত্বের কারণ। নিশ্চয়ই বুঝে ফেলছো যে এতক্ষণ যে ছবিগুলো দেখালাম, এই ছবিগুলো দ্বারা আমি কি বোঝাইতে চাচ্ছি। তো দেখো
যে আমাদের আজকের পার্টটা কি, আমরা আজকে কি আলোচনা করব। এই এতক্ষণ আমি বলি না, এই কারণ হচ্ছে তোমরা একটু চিন্তা করো যে আজকের পার্টটা কি হইতে পারে। তো আজকের পার্ট হচ্ছে বাংলাদেশের বেকারত্বের ধারণা এবং বেকারত্বের কারণ। আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করব। আজ এই পার্ট শেষে আমরা কি শিখব? এই পার্ট শেষে আমরা শিখব যে বেকারত্ব সম্পর্কে আমরা বলতে পারবো। প্রথম কথা হলো বেকারত্ব কি জিনিস, কোন অবস্থাকে বেকার বলা হয়, বা বেকার কারা, কোন অবস্থাকে বেকারত্ব বলছি আমরা, কিভাবে চিনবো আমরা বেকারত্ব, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আর আলোচনা করব হচ্ছে যে বেকারত্বের কারণ আমরা চিনতে পারবো, যে বেকারত্ব কেন হয়। তুমি জানো বা তোমরা জানো যে বাংলাদেশে বেকারত্বের অসংখ্য কারণ আছে, অসংখ্য কারণ আছে। আমরা এর থেকে বাছাইকৃত কিছু টপিকস পয়েন্ট আলোচনা করব, বাকি তোমরা বই থেকে এসব সংগ্রহ করবে, পত্র পত্রিকায় তোমরা বিভিন্ন সময় বেকারত্বের ফিচার দেখো, বেকারত্ব সম্পর্কে আলোচনা করা হয়, কারণ তুলে ধরা হয়, অনেক কাহিনী শোনানো হয়, অনেক পরিবারের কাহিনী আমরা শুনতে পাই। তারা বাংলাদেশের বেকারত্বের যে কারণগুলো আমরা কি বিশ্লেষণ করতে পারবো। এই আলোচনা শেষে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশে এই বেকারত্ব কেন হয়, এর বিশ্লেষণ করতে পারবো আমরা। কারণগুলো খালি জানবো তা না, এই কারণগুলো জানার পরে আমরা এগুলো বিশ্লেষণ করতে পারবো। আমরা আলোচনার মধ্যে চলে যাই আস্তে আস্তে। তোমরা যারা ক্লাস দেখছো নিশ্চয়ই আমাদের বলা ছিল ক্লাসের ক্যাপ্টেন ক্লাসে কমপক্ষে আসবে, কারণ সবাই নেট সুবিধা নেই, সবাই এই সুবিধাগুলো পায় না। গ্রাম অঞ্চলে নেট তো এত দুর্বল যে আমি আধা ঘন্টা পরে ক্লাসে ঢুকতে পারছি। এই জন্য তোমরা যারা ক্লাসে আসো, বিশেষ করে ক্যাপ্টেন তো নিশ্চয়ই ক্লাসে আসো, তো তুমি ক্লাসটা শেয়ার করো যাতে অন্যরাও দেখতে পায়, বা তোমার বন্ধুরা তোমার সাথে অ্যাড আছে, যাতে আমার সাথে অনেকে অ্যাড নেই, গ্রুপেও অ্যাড নেই। তোমাদের অনুরোধ থাকলো, ক্যাপ্টেন হিসেবে তোমাদের দায়িত্ব প্রত্যেককে সচেতন করে এই ক্লাসে অ্যাড করবে এবং আমাদের গ্রুপে অ্যাড করে দেবে। এটা ক্যাপ্টেন হিসেবে তোমাদের দায়িত্ব। বেকারত্ব, তাহলে আমরা এখন জানবো যে বেকারত্ব জিনিসটা কি, কাকে বলে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু নামে একটা সংগঠন আছে, তোমরা জানো, সারা বিশ্বব্যাপী স্বীকৃত। ওনারা কি বলছেন যে শাব্দিক অর্থে মাদক, যেহেতু আমাদের এটা চলে আসছে সম্ভবত আমাদের এই স্লাইডটা একটু ভুল হয়েছে, আমরা বেকারত্ব কাকে বলে একটু আলোচনা করব। আমাদের সম্ভবত স্লাইডে একটু সমস্যা দেখা দিচ্ছে, এই কারণে আমরা এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, এখন দেখো আমরা বেকারত্ব কাকে বলে একটু আলোচনা আগে করে নিই, তারপরে কারণে যাব। আমাদের স্লাইডের সমস্যার কারণে আমাদের এটা হয়েছে। তো বেকারত্ব হচ্ছে যে, খুব খেয়াল করে শুনবা, একজন মানুষ কাজ করতে পারে, তার কাজ করার ক্ষমতা আছে, কিন্তু কাজ পাচ্ছে না। এরকম না যে একজন কাজ করতে পারে না, কাজ করার যোগ্যতা নেই, এই বেটা কাজ পায় না, এটা বেকার না। একজন কোটি কোটি টাকার মালিক আছে, সে মনে করে যে আমি কাজ করবো না, তার মানে সে বেকার। তাহলে বেকার না। বেকার হতে হলে তাকে কাজ করার মানসিকতা থাকতে হবে, আর কি কাজ করার যোগ্যতা থাকতে হবে। এমন আছে ইচ্ছা আছে, কাজ করতে চায় কিন্তু যোগ্যতা নেই, তাকে আমরা কি বলবো? বেকার বলবো না। বেকার হচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো মানুষ যখন কোনো কাজ পায় না, তখন আমরা তাকে বলছি বেকার। আরে বেকার অবস্থার নাম বেকারত্ব। তোমরা খেয়াল করে শোনো, বেকার হচ্ছে ওই ব্যক্তি যিনি কাজ করতে ইচ্ছুক এবং তার কাজ করার যোগ্যতা আছে, কিন্তু কাজ পাচ্ছে না, সে হচ্ছে বেকার। আমরা মনে করতে পারি যে এই লোকটার কাজ নেই মানে বেকার। জি না, কাজ নেই মানে সে বেকার না, হয়তো কাজ করার যোগ্যতা নেই। তো কাজ করার যোগ্যতা আছে, মন চাই, আমি কাজ করতে চাই, আমি চাকরি চাই, কিন্তু চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না। ইচ্ছা আছে, যোগ্যতা আছে। এই ইচ্ছা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও মানুষ যখন কোনো কাজ পায় না, আমরা তখন তাকে বলছি কি? বেকার। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে বেকার কি আমরা কাকে বলবো? বলে যার কাজ করার আগ্রহ আছে, ইচ্ছা আছে, কিন্তু কাজ করতে পারে না, আমরা তখন তাকে বলছি কি? বেকার, তাই না? আচ্ছা, এবার আমরা আলোচনায় যাই। মোটামুটি সংজ্ঞাটা আমরা শিখলাম, মূল কথাটা যে আক্ষরিক অর্থে বেকার হলো যারা কাজ নেই তাকেই বেকার বলি। কিন্তু আমরা পুরোপুরি কাজ নেই তাকে বেকার বলতে পারছি না, কারণ অনেকের হতে পারে যে কাজ করার আগ্রহ নেই। সে মনে করে আমি কাজ কেন করব, আমার তো অঢেল টাকা পয়সা সম্পত্তি আছে, আমার কাজ করার দরকার কি? এই যে কাজ করার আগ্রহ নাই, এই বেটা বসে বসে খায়, এইটা কিন্তু বেকার না। বেকার হতে হলে কয়টা কথা বলছি? মোট দুইটা ফোকাল পয়েন্ট, মূল পয়েন্ট দুটো খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কাজ করার আগ্রহ থাকতে হবে, শুধু আগ্রহ থাকলে হবে না, শক্তিও থাকতে হবে, সামর্থ্য, মানে ওই যোগ্যতা কাজ করার। তুমি যে কাজটা করতে চাও সেই কাজের কি যোগ্যতা থাকতে হবে। এই দুটা শর্তের উপরে কোনো মানুষ যখন কাজ খুঁজে পায় না, তখন আমরা তাকে বলি বেকার। আর ওই বেকার
ব্যক্তির যে অবস্থা সৃষ্টি হয় বেকারত্বের কারণে, আমরা তাকে বলছি বেকারত্ব। ওই বেকার ব্যক্তির যে অবস্থা সৃষ্টি হয়, ওই অবস্থার নামই বলছি আমরা কি, বেকার। তাহলে কি বললাম, যোগ্যতা এবং এই দুটো কথা মনে রাখতে হবে, যোগ্যতা আর কাজ করার ইচ্ছা। নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা সামনে যাই, আমরা পয়েন্টগুলো আরেকবার দেখে আসি যে বাংলাদেশের বেকারত্বের কি কারণ হতে পারে। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অধিক জনসংখ্যা একটা কারণ, কৃষি অর্থনীতি একটা কারণ, শিল্পায়নের অভাব একটা কারণ, কর্মমুখী শিক্ষার অভাব একটা কারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক মূল্যবোধ এবং অস্থিতিশীল রাজনীতি ও দারিদ্র্য। খেয়াল করো, এছাড়াও বাংলাদেশে বেকারত্বের আরো অনেক কারণ আছে, অনেক কারণ থাকতে পারে। তোমরা এগুলো নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে এবং খাতায় বেকারত্বের কারণ কিন্তু তোমরা লিখবে। এছাড়াও আরো অনেক কারণ আছে। আমরা স্বল্প সময়ের আলোচনায় কিছু কারণ আমি এখানে তুলে ধরছি। তা আমরা একটু সামনে যাই। দেখতেই পাচ্ছ বাংলাদেশের চিত্রটা কেমন, জনসংখ্যা যে কি পরিমাণ, দেখো অবস্থাকে। আমরা ঢাকা শহরে গেলে বুঝতে পারি বাংলাদেশের জনসংখ্যা যে কেমন বা কি পরিমাণ আছে। কিছু জায়গা আছে দেখবো মানে মানুষ আর মানুষ, এত পরিমাণ জনসংখ্যা, মানে মানুষ যেখানে যাবা কিন্তু লোকজন দেখতে পাবা, অসংখ্য মানুষের ভিড়। এরপরে দেখো, দেখতেই পাচ্ছ দৃশ্যটা দেখে তোমরা বুঝবা যে এটা কোন দেশ হইতে পারে। বাংলাদেশের অবস্থা এরকম। এখন দেখো এই জনসংখ্যা সাথে বেকারত্বের কি সম্পর্ক আছে। জনসংখ্যার সাথে বেকারত্বের এতটুকু সম্পর্ক আছে যে যখন জনসংখ্যা অধিক বেড়ে যায়, তো জনসংখ্যা বাড়লে ব্যক্তি তার মৌলিক চাহিদা পূরণ করতে সামর্থ্য হয় না। রাষ্ট্র সেই তুলনায় ব্যক্তির যোগ্যতার তুলনায় তাকে কাজ দিতে পারে না এবং সম্পদের সঠিক ব্যবহারও আমরা তো করতে পারি না। নানাবিধ সমস্যা আমাদের সামনে এসে হাজির হয়। আর আমাদের বাংলাদেশের যে হারে জনসংখ্যা বাড়ছে, সেই তুলনায় কর্মের বা কাজের সুযোগ সুবিধা বাড়ছে না। এই কারণে আমাদের এই অধিক জনসংখ্যা বেকারত্বের সৃষ্টি করছে। আবার বলি যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির যে হার, মনে করো 100 জনের মধ্যে যদি 7% বা 5% বা 4% জনসংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে আমরা এই জনসংখ্যা যে বাড়তি জনসংখ্যা, তাদের জন্য যে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার কথা ছিল, হয়তো যোগ্যতা অনেকের আছে, এই কর্মসংস্থানের সুযোগ আমরা করে দিতে পারছি না। আর পারছি না বিধায়ী আমাদের এই বেকারত্ব সৃষ্টি করছে। এই একটা পয়েন্ট মনে রাখবা, অধিক জনসংখ্যা। আশা করি এটা তুমি অনেক কিছু লিখতে পারবা। কারণ জনসংখ্যা যখন বাড়ে তখনই সরকার কেন সব হিমশিম খেয়ে যায় তাদেরকে সামাল দিতে, কারণ তাদের নানাবিধ সমস্যা দেখা দেয়। কাজ যদি না দেওয়া হয় তাদেরকে, তাহলে অনেক সমস্যা দেখা যায়। এই জন্য কাজ তার ওই সময় সরকার দিতেও পারে না, কারণ আমাদের ওই পরিমাণ কাজের সুযোগ নাই। ইচ্ছা করলে আমরা 18 কোটি মানুষকে কাজ দিতে পারবো না, কারণ ওই স্কোপ, ওই ফ্যাসিলিটিস, ওই সুযোগ আমাদের নেই। এই কারণে জনসংখ্যা যদি কম থাকতো, যেমন জনসংখ্যা থাকতো 7 কোটি, তা আমরা তো সবাই কাজ পেত। জনসংখ্যা 18-19 কোটি, এত লোকের কাজ দিবে কেমনে? এই কারণে এই জনসংখ্যা যত বেড়ে যাচ্ছে, কর্ম কিন্তু সেভাবে সুযোগ তৈরি হচ্ছে না। এটাও একটা কি আমাদের বেকারত্বের কারণ। এবার দেখো, নিশ্চয়ই ছবিতে কিছুটা অনুমান করতে পারছো যে কি হইতে পারে। নিশ্চয়ই কৃষি ক্ষেত্রের কথা বলা হচ্ছে। কাজ দেখে বুঝতে পারছো। এই বেটা দেখো, তার গেঞ্জিটা দেখো এবং তার প্যান্টটা দেখো। কৃষক কিন্তু মাঠে যায় লুঙ্গি পরে, কিন্তু এই বেটা গেছে কি প্যান্ট পরে গেছে। তার মানে হচ্ছে যে এই বেটা শিক্ষিত, আর শিক্ষিত হলে কাজ নেই, করবে কি? তাই দেখো কোথায় গেছে। যাই হোক, ছবিগুলো মনে রাখবা, ছবি দেখে অনুমান করতে পারছো। কৃষি অর্থনীতি বলতে পারো, স্যার আমাদের কৃষি অর্থনীতি এইটা আবার বেকারত্ব সৃষ্টি করে কেমনে? খেয়াল করো, বাংলাদেশের কৃষি আধুনিকরণ না হয় দেশের অধিকাংশ কৃষক নির্দিষ্ট সময় কাজ করে, বাকি সময় বেকার থাকে। খেয়াল করো, আমাদের বাংলাদেশে প্রায় অধিকাংশ কৃষক বছরের একটা নির্দিষ্ট সময় কৃষি কাজ করে। হয়তো সেটা হতে পারে 3 মাস, হতে পারে 4 মাস, হাইস্ট 6 মাস। বাকি 6 মাস সে তো ঘরে বসে আছে, বেকার, কোনো কাজ কাম নেই, কারণ সে তো কৃষক। আর কৃষি অর্থনীতি যদি আমাদের আধুনিক কৃষি ক্ষেত্র যদি আধুনিকরণ হতো, আমরা যদি কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ওই ফসলটা একবার না করে যদি 2 বার বা 3 বার করতে পারতাম, তাহলে অথবা কৃষি ক্ষেত্রে যে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার আছে, আধুনিক যন্ত্রপাতির ব্যবহারগুলো নিশ্চিত করতে পারতাম, তাহলে নিঃসন্দেহে আমাদের এখানে কিছু কর্মসংস্থানের সৃষ্টি হতো, যেটা আমরা পারছি না।
এই কারণেই আমাদের কৃষি অর্থনীতি আমাদের কি বেকার তৈরি করছে। তাহলে প্রথম বলছিলাম অধিক জনসংখ্যা, এরপর বললাম কৃষি অর্থনীতি। এবার দেখো এর একটা শিল্প কলকারখানার ছবি দেখানো হচ্ছে যে স্পিনিং মিলে ১,৫০০ শ্রমিকের কর্মসংস্থান হলেও লোকসানের কারণে তাও বন্ধ হয়ে গেছে। খেয়াল করো যে আমাদের লোকসানের কারণে কি আমাদের ক্লাসটা কি আমাদের যে শিল্প কলকারখানা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। কি ছবিটা মনে রেখো শুধু, তাহলে পয়েন্টগুলো মনে রাখা সম্ভব হবে। দেখো এটা বন্ধ করে দেওয়া হয়েছে, অবস্থা দেখো, অবস্থা দেখে অনুমান করতে পারছো। চিত্রগুলো দেখো শুধু। শিল্পায়নের অভাব, তোমরা নিশ্চয়ই জানো শিল্পায়ন কি জিনিস। বলে শিল্পের প্রসার, শিল্পের আধুনিকীকরণ, শিল্প ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ। তো আমাদের বাংলাদেশে শিল্পায়নের অভাব আমরা দেখতে পাই। কিভাবে দেখতে পাই? বড় শিল্প করতে গেলে আমাদের যে পরিমাণ ক্যাপিটাল দরকার, ওই ক্যাপিটাল বা পুঁজি বা টাকা আমাদের নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওইটা করার জন্য যে পরিমাণ ইফোর্ট দেওয়া দরকার সেটা আমাদের নেই। তৃতীয়ত, যে পরিমাণ দক্ষ জনসংখ্যা দরকার ওই শিল্পায়ন করতে, মানে শিল্পে বড় একটা ইন্ডাস্ট্রি বা শিল্প কলকারখানা করতে আমাদের যে পরিমাণ যোগ্য লোক দরকার, বা ওই যোগ্য লোক নেই। আবার ওই যোগ্য লোককে টাকা দিয়ে কর্মসংস্থান করে দেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। এই কারণেই আমাদের দেশে শিল্পায়ন ঠিক মতো হয় না। আবার শিল্পায়ন অনেক যারা শিল্পপতি বা কোটিপতি আছে তারাও শিল্পায়নের সবচেয়ে ভূমিকা তারাই রাখে। কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রি করার পূর্ব মুহূর্তে সে চিন্তা করে যে আমার এই ইন্ডাস্ট্রিতে যদি আমি ফল্ট করি, আমাদের লাভ না হয়, তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে। আবার সে ভয় পায়, চিন্তা করে, ওর বাবার এত কোটি ইনভেস্ট করবো আমি, দরকার কি? হচ্ছে ব্যাংকে পড়ে রাখলে আমি কোটি কোটি টাকা থেকে অন্তত আমার যে মাসিক লাভ আসবে তাতেই আমার চলে যাবে, আমার দরকার নেই ফ্যাক্টরি করা। এছাড়া আরো অনেক অসুবিধা আছে। কলকারখানা বড় বড় যারা শিল্পপতি আছে এনারা করতে চায় না, নানাবিধ সমস্যায় বাংলাদেশে অসংখ্য সমস্যার জর্জরিত। এই কারণে আমাদের শিল্পের কি প্রসার ঠিক মতো আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখো যে স্বাধীনতার পর আমাদের দেশ যেন স্বাধীনতার আগে ৫৭ থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত, মানে আমাদের দেশে এত সমস্যা ছিল, মানে পশ্চিম পাকিস্তানি মানে যে আমাদের উপর যে আক্রমণ, মানে এই আক্রমণের কারণে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে শোষণ, এই শোষণের কারণে আমাদের অর্থনৈতিক বিকাশ লাভ করেনি, শিল্পায়ন তেমন কি হয়নি। এই কারণে স্বাধীনতার পরে এদেশে তেমন শিল্পের বিকাশ দেখতে পাইনি, বা স্বাধীনতার আগে যেমন যতটুকু ছিল পরেও তেমন একটা বিকাশ আমরা দেখতে পারিনি। বরং আরো কি, যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। আগে যে ফ্যাক্টরিগুলো ছিল, অনেক বড় বড় জুট মিল ছিল, যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? লাভ নেই, কর্মচারী বেতন দিতে পারে না, কেন চালাবে সেটা? এই কারণে কি হচ্ছে? বেকারত্বের সৃষ্টি হচ্ছে বিভিন্ন। আচ্ছা, বর্তমান সময় তুমি একটু দেখো, আমাদের যে কোভিড-19 কারণে, করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী স্থবির হয়ে আছে। এই সময় তুমি খেয়াল করে দেখো, এই সময় বড় বড় ফ্যাক্টরিগুলোর মালিক যারা আছে তারা কি পরিমাণ লসের বা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা কিভাবে এখন এই ফ্যাক্টরিগুলো ধরে রাখবে? আর ধরে না রাখে বাধ্য হয়ে তাদের কর্মচারী ছাড়াই দিয়ে দেবে, তাই বেকারত্ব সৃষ্টি হবে অটোমেটিক। গার্মেন্টসে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, তারা সব বেকার হয়ে যাবে, ঠিক না? এদের শিল্পের অভাব, এটা আমাদের বাংলাদেশের জন্য বেকারত্ব সৃষ্টির একটা কারণ। এবার ছোট্ট একটা কাজ, যে লর্ড বেভারিজের বেকারত্ব সংজ্ঞাটি লেখো। দুর্ভাগ্যজনক ঈশা, আমরা তোমাদের সংজ্ঞাটা স্লাইডে দেখাইতে পারিনি, কিন্তু আমি সংজ্ঞাটি বলেছি। যে সংজ্ঞাটা বলেছিলাম আমি মনে করে দেখো, যে কর্মক্ষম ব্যক্তি যোগ্যতা থাকা সত্ত্বেও বা ইচ্ছা থাকা সত্ত্বেও যখন কোনো কাজ পায় না, তখন আমরা তাকে বেকারত্ব বলছি, ঠিক আছে? এখন দেখো এর পরের চিত্রটা দেখো। চিত্র দেখলে অনুমান করতে পারবো আমার আলোচনাটা কি হইতে পারে। তো নিশ্চয়ই বুঝতেই পারছো, খেয়াল করে দেখো তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো কোন ধরনের কাজ, একটু অনুমান করো কোন ধরনের কাজ। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছো যে কর্মমুখী শিক্ষার অভাব। একজন ছেলে অথবা একজন মেয়ে মাস্টার্স পাস করার পরে যখন বাংলাদেশ সরকার বা বাংলাদেশের সমাজ তাকে চাকরি বা কোনো কর্ম দিতে পারে না, তো তখন যদি তার কোনো উৎপাদনমুখী কর্ম শিক্ষা থাকতো, দ্যাট মিনস কর্মমুখী শিক্ষা, তাহলে তার আর ওই সরকারের উপর দিকে তাকিয়ে বসে থাকা লাগতো না। অটোমেটিক সে কি কোনো কাজ নিজেই করতে পারতো, নিজেই একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়ে অথবা একটা দোকান দিয়ে সেখানে কোনো হয়তো মোবাইলের ওয়ার্কশপ দিতে পারতো, অথবা অন্য যে কোনো কর্মমুখী কাজ সে সেখানে করতে পারতো। সে তারা সরকারের জন্য, সমাজের জন্য বসে থাকার কোনো কি
দরকার ছিল না। কিন্তু কি হচ্ছে, আমাদের দেশের ছেলেমেয়েরা অধিকাংশ তার কর্মমুখী শিক্ষায় মানে উৎসাহ পায় না। এবার নানাবিধ কারণ থাকতে পারে। তো এই উৎসাহ যে পায় না, এই কারণে আমরা দেখি যে আমাদের একটা ছেলে মাস্টার্স পাস করার পরেও তাকে যদি ছোট্ট একটা কাজ দেওয়া হয় যে এই কাজটা তুমি করো, সে পারে না, অথচ সে মাস্টার্স ডিগ্রিধারী। এটা তার দোষ না, আমাদের এডুকেশন কি ব্যবস্থায় এই সমস্যাটা বিদ্যমান। কেন আজকে একটা ছেলে মাস্টার্স পাস করে সামান্য একটা হাতের কাজ পারবে না এই কারণে যে তাকে শেখানো হয়নি। এইখানে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা যেখানে দেখা যাচ্ছে যে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু সেই জনসংখ্যাকে যদি আমি কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে পারতাম তাহলে আমাদের বেকারত্ব আর কি থাকতো না। এই জন্য উৎপাদনমুখী এবং হাতে কলমে শিক্ষা না থাকার কারণে বেকারত্ব বাড়ছে। এই মূল কথাটা মনে রাখতে হবে যে আমাদের যে শিক্ষা, এই শিক্ষাটা উৎপাদনমুখী না এবং হাতে কলমে শিক্ষা না। হাতে কলমের শিক্ষা না। আমরা ছোটবেলায় শিখাচ্ছি গনিমে একজন কৃষক, তো তার একটা মেয়ে আছে, মেয়েটা বিবাহ দেওয়ার সময় সে তার জমি বিক্রি করে দিল, অনেক টাকা ঋণ হয়ে গেল। কত জিনিস তাদেরকে শেখাচ্ছি। ওই বেটা গনি মিয়া তার সন্তানকে কৃষিকাজ হাতে কলমে তো শেখাই নাই, তাই না? হাতে কলমে শিখে শেখায়নি। আর মানুষের কাছে হাত পাততে ঋণ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। অথচ সে যদি ঋণ না নিয়ে ওটা না শেখায় শিক্ষা দেওয়া হতো যে গনি মিয়া তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য এরকম 5টা গাছ রোপণ করেছিল ছোটবেলায়, অথবা তাকে একটা শিক্ষিত করেছিল, হাতে কাজে শিক্ষা, সেলাই মেশিনে কাজ শিখাইছিল, তো এখন সে গনি মিয়ার আর টাকা হাত করার দরকার নেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য। অটোমেটিক সে মেয়ের বিয়ে দিতে পারে, কারণ সে তার মেয়ে সেলাই মেশিনে কাজ পারে, তার ইনকামের ব্যবস্থা আছে। ওই 5টা গাছ ছিল বিক্রি করে দিয়ে এখন সে অনেকটা ইনকাম করে, ওটা দিয়ে তার মেয়ে বিবাহ দিতে পারছে, তাই না? তাহলে কর্মমুখী শিক্ষার অভাব এটা একটা বেকারত্ব সৃষ্টির অন্যতম কারণ। এবার দেখো, নিশ্চয়ই এখানে অর্থনীতি কিছু বলা হচ্ছে যে আমাদের, খেয়াল করে ছবিগুলো দেখো, অর্থনৈতিক প্রবৃদ্ধি তোমরা যদি খেয়াল করে থাকবা যে প্রায় বিগত কিছুদিন ছাড়াও আমরা আরো আগেই দেখে আসতেছি যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে হওয়ার কথা সেভাবে কিন্তু আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে না। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু হচ্ছে না। আমাদের অর্থনৈতিক গ্রোথটা আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা আছে ওই জনসংখ্যার তুলনায় যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি না হওয়ার কারণে নতুন নতুন কোনো কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না। তুমি খেয়াল করে দেখো, আমাদের দেশে এখন যদি 100 কোটিপতি থাকে তাহলে তারা নিশ্চয়ই ব্যবসা করছে। এই ব্যবসা ক্ষেত্রে তাদের যদি সেরকম লাভ না আসে তাহলে সে ওই ব্যবসা সেক্টরকে আরো বড় করবে না, বা ওই পুঁজি আরো অন্য কোথাও খাটাতে পারবে না, বা সেখানেও পুঁজি খাটাতে পারবে না। যদি তারা সে পুঁজিটা বা লাভটা না খাটায় তাহলে কর্মসংস্থান তৈরি হবে না। তা কর্মসংস্থান তৈরি যদি না হয় তাহলে বেকারই থাকবে, কাজ পাবে না সে। এই জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের দেশে কি ঠিকমতো হচ্ছে না। খেয়াল করো, দেশের শিল্পের বিকাশ উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ না করার কারণে প্রবৃদ্ধির হার তেমন ভালো নয়, ফলে বেকারত্ব দিন দিন বাড়ছে। আমাদের দেশের শিল্পের বিকাশ, একটু আগে বললাম শিল্পায়নের অভাব, উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করা, উন্নয়নমুখী কর্মসূচি আমাদের দেশে খুব কম আছে নেই বলবো না, কিন্তু খুব কম, চাহিদার তুলনায় খুব কম, তেমন ভালো না। এই ফলে কি বেকারত্ব কি আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে। ছবিগুলো দেখো, এইটা নিশ্চয় আমরা যে এলাকাতে আছি শরণখোলা সেই এলাকার দৃশ্য হইতে পারে। দেখো, এটা আমরা নিত্য নৈমিত্তিক দিনের আমাদের মনে হয় যেন প্রতিদিনের কার একটা দৃশ্য আমাদের জীবনে। অনেক সমুদ্র উপকূলবর্তী এলাকা এরকম আছে, দেখো খেয়াল করে কি অবস্থা, ভেলায় ভেসে যাচ্ছে, ঘরবাড়ি পানিতে তলায় নিয়ে যাচ্ছে, যেটা আমরা কয়েকদিন পর আমাদের শরণখোলা আমার বাড়ি যেখানে ওই এলাকাগুলোতে আমরা এটা দেখেই থাকি, প্রায় সময় কয়েকদিন পর আমরা এই দৃশ্যটা দেখি। দেখো কি অবস্থা, দেখতো ঘর বাড়ি ভেঙে কি অবস্থা। এটা নিশ্চয় প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের নিত্যদিনের সঙ্গী, আমাদের নিত্যদিনের আমাদের পরিচিত এটা, তাই না? প্রাকৃতিক দুর্যোগ এইটা আমাদের দেশের একটা আমাদের যেন বললাম প্রতিদিনকার জীবনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, আমরা কেন যেন অভ্যস্ত হয়ে গেছি। দেখো, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, সিডর, আয়লা ইত্যাদির কারণে বেকারত্বের সৃষ্টি হচ্ছে। বলতে পারো স্যার, প্রাকৃতিক দুর্যোগ হলে বেকারত্ব হবে কেন? নদী ভাঙলে আবার কোথায় বেকারত্ব সৃষ্টি হবে কেন? বন্যার কারণে হবে কেন? জলোচ্ছ্বাসে হবে কেন? খরা, সিডর, আয়লা
এগুলো বেকারত্ব সৃষ্টি হবে কেন? তোমরা একটু যদি বুদ্ধি খাটাও বুঝে যাবা যে প্রাকৃতিক দুর্যোগ হলে বেকারত্ব সৃষ্টি হবে কেন। খেয়াল করো, নদী ভাঙন হলে কি হবে, যে মানুষগুলো নদীর সঙ্গে তাদের পেশা জড়িত, যেমন মাছ ধরা, তো নদীর সাথে পেশা জড়িত, নদী যদি ভাঙ্গন হয়ে যায় তো প্রথম তো তার জীবন, তার ঘর বাড়ি যাবে প্রথম কথা, দ্বিতীয়ত তার জীবন হুমকির সম্মুখীন হবে, তৃতীয়ত তার মাছ ধরা পেশাও শেষ, হয়তো একটা নৌকা ছিল সেটাও শেষ। এখন সে বেকার থাকবার তো হবেটা কি? এখন সে বাধ্য হয় বেকার, কারণ তার যে কাজ ছিল সেই কাজ এখন শেষ। এছাড়া সুন্দরবনের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ, ওইখান থেকে তারা জীবিকা অর্জন করে। তো যখন এই প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে, এই খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প হবে, বলে তখন তারা ওই তাদের পেশা আর যেতে পারবে না। হঠাৎ করে সরকার, বা সরকার কেন, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কোন মানুষ এই নদী ভাঙ্গনের মধ্যে ওই নদীর মধ্যে যাবে? বা তখন সে ঘরে বসে থাকে, ফলে কি বেকারত্বের সৃষ্টি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের জন্য। তোমাদের অনেকেই আছে, অনেক পরিবারে আছে, যেহেতু আমরা সুন্দরবন এলাকার লোক, নদী ভাঙ্গন এলাকার লোক, তা আমরা পরিচিত যে নদী ভাঙলে কি ঘটে, প্রাকৃতিক দুর্যোগ হলে কি ঘটে। সিডরের সেই ধাক্কা এখনো আমাদের অনেকে মানে মনে দাগ কাটে, আইলার সেই ধাক্কা এখনো মনে দাগ কাটে। কেন? অনেক মানুষের অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, তাই না? এই কারণে বেকারত্ব সৃষ্টি হচ্ছে বাংলাদেশে। এইবার দেখো ছবিটা একটু দেখো যে বেকার সৃষ্টি হচ্ছে কেন। সামাজিক মূল্যবোধ। এখন সামাজিক মূল্যবোধ কি জিনিসটা তো বোঝো নিশ্চয়ই, এটা তো আমাদের ক্লাসে আমি পড়িয়েছি। আদর্শ মূল্যবোধ কাকে বলে, যে কোন কাজটা করা ঠিক, কোন কাজটা করা ঠিক না, কোনটা ভালো কোনটা মন্দ, এই কাজটা করা যাবে এটা করা যাবে না, এটা অন্যায় এটা ন্যায়, এই যে একটা যোগ্যতা, এই যে বোঝার একটা ক্ষমতা, এটাকে আমরা বলছি আদর্শ। আর আদর্শ মাপকাঠিটাই, আদর্শ আমরা মাপকাঠি হিসেবে বলি, আর ওইটার ভালো জিনিসটা গ্রহণ করাটাই হচ্ছে মূল্যবোধ, তাই না? আদর্শ কিন্তু একটা মাপকাঠি, যে আমাকে এই জিনিসটা এই পরিমাণ মানতে হবে, এতটুকু মানবো আমি। এই আদর্শটা কি আমাকে মাপকাঠি হিসেবে নিচ্ছি। আর ঠিক বেঠিক বোঝা, এই বুঝতে পারাটা কিন্তু একটা মাপকাঠি, যে না আমার এই কাজটা করা ঠিক, আবার বলছে না না আমার এই কাজটা করা ঠিক না। এই জন্য নিশ্চয়ই একটা যোগ্যতা, আর এইটা নির্ধারণ করে দেয় কিন্তু সমাজের একটা মূল্যবোধ। ভালো জিনিস সম্পর্কে একটা ধারণা, বা সমাজের রীতিনীতি সম্পর্কে একটা ধারণা, প্রথা প্রতিষ্ঠান সম্পর্কে একটা ধারণা, তাকে কিন্তু আদর্শটা মাপতে সাহায্য করে। তা দেশের একজন শিক্ষিত ছেলে বা মেয়ে শুধু সরকারি চাকরি খুঁজতে থাকে, অথচ দেশে কিংবা বিদেশে হোটেলে বা ছোট দোকানে কাজ করতে রাজি না, এই একটা মূল্যবোধ দেখা, মানে ইগো যেটা বলা হয়, মেন্টাল মানসিক মানসিক সমস্যা। সে চিন্তা করে বাবারে বাবা আমি এত বড় লেখাপড়া শিখছি, এত বড় সার্টিফিকেট দাঁড়ি, আমি এই ছোট একটা কাজ করবো, অথচ দেশে হোক বা বিদেশে হোক আমি এই ছোট্ট কাজ করবো, এইটা আমাদের সম্ভব না। তখন কি সে বেকার থেকে যায়। অথচ ইচ্ছা করলে সে ছোট্ট কাজ করে তার ইনকাম করতে পারতো, কর্মসংস্থানের ব্যবস্থা হতো। অনেক ছোট ছোট কাজ কিন্তু আছে, কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু বাংলাদেশে নিজে নিজে করে নেওয়া যায়। অনেক ছোট কাজ আছে যেটা দেখতে ছোট, কিন্তু কাজটা করার কারণে তার অর্থনৈতিক পরিবর্তন খুব দ্রুত হয়ে যেতে পারে, এমন অনেক কাজ আছে, তাই না? তা আমাদের দেশের সামাজিক মূল্যবোধটা এরকম যে ছেলেটা লেখাপড়া শিখে যায়, লেখাপড়া শেখার পরে অথবা সার্টিফিকেট পেয়ে যায়, চাকরি খুঁজতে থাকে, বড় বড় চাকরি, আর খালি ভাবে যে আমি এত লেখাপড়া শিখলাম, একটা বড় চাকরির দরকার আমার। তো চাকরি খুঁজতে চাকরি হয় না, আর এসে কি করে, ওই চাকরি পায় না, তখন সে দেশের মধ্যে অথবা বিদেশে যে ছোট ছোট কাজ করবে, তার বেকারত্ব দূর করবে, সেটাও সে করে না। এই কারণেই কি আমাদের সামাজিক মূল্যবোধ আমাদেরকে বেকারত্বের সৃষ্টি করছে। এই যে দেখো এবার হরতালে কি হয় তোমরা জানো নিশ্চয়ই, আগুন দিয়ে পড়ে গাড়ি ঘোড়া পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা বুঝতে পারছো যে কি ঘটনা ঘটতে যাচ্ছে। ছবিগুলো আস্তে আস্তে দেখতে থাকো। অস্থিতিশীল রাজনীতি। এখন বলতে পারো স্যার এইটার আবার বেকারত্বের পিছনে কি কারণ থাকতে পারে? হ্যাঁ, এটা বেকারত্বের পিছনে কারণ আছে। আমাদের দেশের রাজনীতি যদি স্থিতিশীল না হয়, ঘন ঘন হরতাল, সরকার বিরোধী দলের মধ্যে একটা রেশারেশি, সবসময় এ ওর দোষ এ ওর দোষ, বিশেষ ক্ষেত্রে কিছু কিছু সময় আমাদের শিল্প নীতিও গ্রহণ করা সম্ভব হয় না। আর নীতি গ্রহণ না করলে, ঘন ঘন হরতাল হলে, সরকার বিরোধী দল যদি এভাবে একজন লেগে থাকে, তাহলে কি ঘটবে, যে আমাদের শিল্পের উন্নয়ন হবে না।
আর শিল্পের যদি উন্নয়ন না হয় তাহলে মানুষ কাজটা পাবে কোথায়? আমাদের যদি শিল্পায়ন না হয়, নগরায়ন না হয়, বলে আমাদের যদি কর্মসংস্থানের সৃষ্টি না হয়, তাহলে আমাদের বেকারত্ব দূর হবে কেমনে? আর অস্থিতিশীল রাজনীতি এটার পিছনে দায়ী। কারণ রাজনীতি যখন অস্থিতিশীল হয় তখন হরতাল দেখা যায়। আর হরতাল যদি হয় তখন মানুষকে কাজ কাম বাদ দিয়ে ঘরের মধ্যে বসে থাকতে হয়। আর শিল্প কলকারখানার মালিক যারা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তো তখন তারা লসের সম্মুখীন হয়। কর্মসংস্থান সৃষ্টি করবে কি? নিজেই ব্যবসা বন্ধ করে দিয়ে বসে থাকে, ঠিক না? এই জন্য রাজনীতি যদি স্থিতিশীল হয় তাহলে বেকারত্ব কিন্তু দূর হবে। যদিও আমরা ইদানিং রাজনীতিতে মোটামুটি দীর্ঘ কয়েক বছর আমরা স্থিতিশীল পরিবেশ দেখতে পাচ্ছি, এই কারণে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আমরা উন্নয়নশীল থেকে যদি ধারা অব্যাহত থাকে তাহলে কিন্তু আমরা কি উন্নত দেশে রূপান্তর হতে পারবো। যদি ধারা অব্যাহত না থেকে যদি এরকম ঘন ঘন হরতাল শুরু হয়ে যায়, আবার যদি মারামারি কাটাকাটি দুধের মধ্যে শুরু হয়ে যায়, তাহলে দেখবা কিছুদিন পরে আবার উন্নয়নশীল থেকে উল্টা পিছনের দিকে ধাপা করছি, সেটা আমরা কি অনুন্নত হয়ে যাবো, তাই না? আচ্ছা, তাহলে অস্থিতিশীল রাজনীতি। এবার দেখো দারিদ্রতা, দেখো কি অবস্থা। 18 সাল পর্যন্ত একটা চিত্র দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কি চিত্রটা দেখে অনুমান করতে পারছো? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ। আমি তো মনে করি বাংলাদেশে যতগুলো সমস্যা আছে তার 1 নম্বর সমস্যা হলো এইটা, আর এইটা সৃষ্টি করে আরো হাজারো সমস্যা। এই একটা সমস্যা নিজে তো একটা সমস্যাই, আর এই সমস্যা সৃষ্টি করে আরো কয়েক হাজার। একটা মানুষ যখন মানে দরিদ্র হয়, তা দরিদ্র হইলে তার আর অন্য যে চাহিদাগুলো আছে এগুলো পূরণ করতে পারে না। বিশেষ করে মৌল মানবিক চাহিদা, মানুষের বেঁচে থাকতে হলে ন্যূনতম কিছু খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্রবিনোদন এগুলো দরকার হয়। বিশেষ করে 3টা জিনিস তো দরকারই: খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই 3টে জিনিস তারা সমাজে বসবাস করতে কি পারবে না। তো এখন যখন সে এটা চাহিদা পূরণ করতে পারে না, তখন তাকে ওই ছেলেটাকে কর্মকি শিক্ষা দিবেও বা কেমনে? সে লেখাপড়া শিখবেও বা কেমনে? তার চাহিদা পূরণ করতে পারছে না বলে সে দারিদ্রতা মোচন করবে, নাকি সে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবে? নিজে তো কিছু করতেই পারতেছে না, তার নিজের চাহিদা পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছে, তো তার দ্বারা অন্য কিছু করাও তো সম্ভব না। আর বাংলাদেশে যেহেতু দারিদ্রতার হার একটু বেশি, এই কারণে আমাদের দেশে কর্মসংস্থান সেভাবে সৃষ্টি হচ্ছে না। আবার বলতে পারো স্যার দারিদ্রতার পিছনে আরো অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে, যেমন দেখো, যে যেমন কৃষি পরিবারে, আমি উদাহরণ দিয়ে তোমরা সহজে বুঝতে পারবা। কৃষি পরিবারে সন্তান মনে করে লেখাপড়া শিখছে, তো 4 বছর 5 বছর বা 5ম শ্রেণী পর্যন্ত পড়ার পরে পিতামাতা চিন্তা করে যে আমার তো সংসার দারিদ্রতা আছে, এই ছেলেকে কৃষিকাজে লাগাইতে হবে, তাহলে আমার কৃষিকাজে সহজে না করলে কি হবে? তো ওই ছেলে কৃষিকাজে লেগে গেলে এখন এর দ্বারা আর কি কাজ করা সম্ভব? না লেখাপড়া শেষ করতে পারলো, না কোনো কর্মসংস্থান ব্যবস্থা করতে পারলো, না নিজে করে কর্মমুখী শিক্ষা শিখলো, এখন সে তো বেকারই থাকবে। তো এই অধিকাংশ ক্ষেত্রে আমাদের কৃষি পরিবার বা কৃষক যারা আছেন তাদের ছেলেগুলো বিশেষ করে মেয়েও ইদানিং কৃষিকাজে জড়া যাচ্ছে, তো এই তারা সে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা ঠিক মতো করতে পারে না, ফলে তাদের দারিদ্রতা আরো বেশি সৃষ্টি হয়। আর দারিদ্রতা সৃষ্টি হলে অটোমেটিক বেকারত্ব সৃষ্টি হয়ে যাবে। আশা করি তোমরা এতক্ষণ যে আলোচনা ছিল, আলোচনাগুলো বুঝতে পারছো। আলোচনাটা অত্যন্ত সহজ এবং তোমাদের জীবনের সাথে সম্পৃক্ত। হতে পারে আমার পরিবারে আমার ভাই, অথবা আমার পিতা, অথবা আমার চাচা, কেউ না কেউ বেকারত্বের সম্মুখীন। আর এই কারণে আমি এর হাড়ে হাড়ে টের পাচ্ছি, আমি বুঝি যে বেকারত্ব কেন, কারণ কারণগুলো আমার চোখের সামনে স্পষ্ট, তাই না? আমি দেখতে পাচ্ছি। এখন তোমার দলগত একটা কাজটা তোমাদের আমি ক্লাসেই করাই। এখন যেহেতু তোমরা ক্লাসটা দেখছো, তোমরা নিজে নিজে কাজগুলো করবে, কাজগুলো করে আমাকে ইনবক্স করবে যে বাংলাদেশের বেকারত্বের কারণগুলো তালিকায় প্রকাশ করো। আমি মাত্র 8টা বা 10টা কারণ দেখিয়েছি, এই ছাড়া আরো অসংখ্য কারণ থাকতে পারে তোমার জানা মতে। তোমার সমাজে যে কারণগুলো তুমি মনে করো যে বেকারত্বের পিছনে কারণ, বলতে পারে স্যার আধুনিক প্রযুক্তির 6টা বেকারত্বের কারণ। হ্যাঁ, হতে পারে। একটা উদাহরণ দিই, তারপর আমরা আলোচনা শেষ করব। যেমন মনে করো একটা ফ্যাক্টরিতে 100 জন শ্রমিক কাজ করে, যে উৎপাদন করে, মালিক চিন্তা করলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটা মেশিন কিনে নিয়ে আসবে, মনে করো 10 লক্ষ বা 20 লক্ষ টাকা দিয়ে। আনার পরে ওই মেশিনে উৎপাদন হচ্ছে আগের চেয়েও 10 গুণ বেশি, শ্রম লাগবে অল্প, খরচ হচ্ছে অল্প। তখন সে চিন্তা করে ওই 100 জনের মধ্যে বাছাইকৃত মাত্র 2 জনকে দিয়ে মেশিনটা চালাবো, বাকি 98 জনের কাজ শেষ। তো প্রযুক্তি বৃদ্ধি পেয়ে তো অনেকে বেকারও তৈরি করছে, তাই না? বেকারত্ব সৃষ্টি হচ্ছে। কিন্তু এখন তুমি তালিকাটা তৈরি করবা, এটা তোমার কাজ। এখন তোমাকে বাড়ির কাজ দিচ্ছি একটা, এই বাড়ির কাজটা খাতায় লিখে রাখো, অথবা পরে ভিডিও দেখেও তোমরা দেখতে পারবা। বাড়ির কাজটা করবা, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবা।
যে সামাজিক সমস্যা হিসেবে বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমান যে সামাজিক সমস্যাগুলো আছে, অসংখ্য সামাজিক সমস্যা বাংলাদেশে আছে। এই সামাজিক সমস্যার মধ্যে বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করছে। ভয়াবহ হয় কখন নিশ্চয়ই তোমরা জানো, যে প্রচন্ড ক্ষতিকর অবস্থা সৃষ্টি করছে। তুমি যদি এটা মনে করো, তাহলে এর পিছনে নানাবিধ কারণ দায়ী। একটা কারণ দায়ী না, অসংখ্য কারণ বা নানাবিধ কারণ দায়ী। তুমি যদি একমত হয়ে থাকো তাহলে যুক্তি দেখাবো তোমার পক্ষে, বলবা যে স্যার বেকারত্ব এই কারণে হয়, এই কারণে হয়, আর এতগুলো কারণ জড়িত বিধায় এটা ভয়াবহ আকার ধারণ করছে। নিশ্চয়ই বুঝতে পারছো যে সামাজিক সমস্যা হিসেবে বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করছে। এর পিছনে নানাবিধ কারণ দায়ী। তুমি যদি একমত থাকো নিশ্চয়ই আমার সাথে একমত হবে, কারণ বাংলাদেশের বেকারত্বের হার তুমি দেখতে পাচ্ছ। একটা চাকরির জন্য লক্ষ লক্ষ আবেদনপত্র পড়ে। তাহলে চিন্তা করো, চাকরির পোস্ট একটা, বেতন হয়তো 5,000 টাকা, কিন্তু আবেদন পড়ছে 10 লাখ, পোস্ট একটা। তাহলে এটা কেন হচ্ছে? এটা বেকারত্বের কারণে। বেকার সব, চাকরি দরকার, কাজ চাই, চাকরি চাই। আর অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরিতে যাবা, দেখবে একেবারে স্পষ্ট করে সুন্দর করে লেখা আছে, কর্ম খালি নেই, লেখা থাকে না, কর্ম খালি নেই। তার মানে কি, তার কাজ নেই, এ জায়গায় কাজ পাবে কোথাতে? কিন্তু এত পরিমাণ জনসংখ্যা আমাদের দেশে, তাদের সবার কাজ আমরা দিতে পারছি না। এই জন্য আমি নিশ্চয়ই, আমার বিশ্বাস তো তোমরা আমার সাথে একমত হবা যে আমাদের বাংলাদেশের সামাজিক সমস্যা বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করছে। আর এর পিছনে নানাবিধ কারণ দায়ী। এই কারণগুলো তুলে ধরবা, আর তোমার যুক্তি দেখাবা যে স্যার এই কারণে হয়, তাই না? যুক্তি দেখাবো তুমি। আর তুমি তো মনে করো না স্যার বেকারত্ব কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, আমরা সবাই চাকরি করি, আমরা সবাই ভালো আছি, জি না? এটা সার্বিকভাবে বলছি। শুধু বাংলাদেশ, তোমার পরিবারে 5 জন চাকরি করে বা আরেকজনের পরিবারে 10 জন বেকার, ঠিক না? এটা তুমি পুরো সমাজটা নিয়ে, দেশটা নিয়ে চিন্তা করবা, চিন্তা করে তুমি যুক্তি দেবা। সর্বশেষ, শরণখোলা সরকারি কলেজের পক্ষ থেকে, সমাজ বিজ্ঞানের বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ করছি। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আশা করি একটু চিন্তার মধ্যে আসো, যেহেতু আমাদের সারা বাংলাদেশে, শুধু সারা বিশ্ব স্তব্ধ হয়ে আছে, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে যে আমাদের কি হতে যাচ্ছে। কিন্তু এই আতঙ্কর মানে তো এই না যে আমার সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকতে হবে, আমাকে সবকিছু চালিয়ে যেতে হবে। সবকিছু হচ্ছে, পৃথিবীর মানুষ সবকিছু অনলাইনে সম্পাদন করছে, আমাদেরও করতে হবে, তাই না? তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই কর্মকাণ্ডকে আরো সামনে নিয়ে যাবে। ততক্ষণে তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, সবাই সকলের জন্য দোয়া করো। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি জানার থাকে, আমাকে ফোন করতে পারবা, অথবা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারবা। আর সর্বশেষ অনুরোধ হলো, আমাদের গ্রুপে তোমরা যারা ছাত্র ক্যাপ্টেন হিসেবে আজকে ক্লাস দেখছো, তোমাদের অনুরোধ থাকলো যারা আছে সবাইকে তুমি এই গ্রুপে অ্যাড করে দাও, যাতে আমাদের ক্লাস প্রত্যেক দিন 10টা থেকে একটা, 11টা থেকে একটা, 12টা থেকে একটা, 3টে ক্লাস আমাদের পার ডে এই ক্লাসে আমরা প্রচার করছি, আমাদের গ্রুপে প্রচার করছি। এবং এছাড়াও আমরা কিছু শিক্ষক আছি যারা এক্সট্রা ক্লাস, আমার ক্লাসটা এক্সট্রা, অতিরিক্ত ক্লাস, আমরা অতিরিক্ত ক্লাস নিচ্ছি। এটা তোমাদের সুবিধা করার চিন্তা করে। তোমরা এই সহযোগিতাটুকু